হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাতে যাচ্ছি একটি ভয়ানক ভূতের গল্প। তবে গল্পটা শুরু করার আগে একটা ছোট অনুরোধ, অবশ্যই হেডফোন লাগিয়ে নিন, কারণ এই গল্পটা একা শোনার মতোই বেশি ভয়ঙ্কর। আমি আপনাদের সাথেই আছি। আমি আরজে তারিকুল এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আরজে তারিকুল এফএম। বন্ধুরা, গল্পটা শোনার আগে সবাইকে অনুরোধ করব, আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম আরও ভয়ানক ভূতের গল্প আমি আপনাদের জন্য নিয়ে আসব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভয়ঙ্কর গল্প। ঘটনাটি আমি আজ পর্যন্ত কাউকে বলিনি, কারণ মানুষ বিশ্বাস করবে না, আর বিশ্বাস করলেও হয়তো আমাকে পাগল ভাববে। আমার নাম রাফি, ঢাকায় একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করি। গল্পটা আজ থেকে প্রায় ৩ বছর আগের। তখন আমি মোহাম্মদপুরে একটা মেসে থাকতাম। সবকিছু শুরু হয় একটা ফেসবুক মেসেজ থেকে। সেদিন ছিল বৃহস্পতিবার। অফিস থেকে ফিরতে ফিরতে রাত প্রায় ১টা। রুমমেট গ্রামের বাড়ি গিয়েছিল, পুরো ফ্ল্যাটে আমি একা। খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে ফোন স্ক্রল করছিলাম। হঠাৎ মেসেঞ্জারে একটা নোটিফিকেশন আসে, মেসেজ রিকোয়েস্ট ফ্রম নীলা রহমান। প্রোফাইল পিকচার দেখে আমার বুকটা ধক করে উঠল। নীলা, মেয়েটাকে আমি খুব ভালো করেই চিনতাম। আমার ইউনিভার্সিটির বন্ধু ছিল, যদিও বন্ধু বললে ভুল হবে। আমি ওকে পছন্দ করতাম, কিন্তু কোনোদিন বলা হয়নি। ৩ বছর আগে কক্সবাজার ট্যুর থেকে ফেরার সময় বাস অ্যাক্সিডেন্টে নীলা মারা যায়। আমি নিজে ওর জানাজায় গিয়েছিলাম, তাই ওই রাতে ওর আইডি থেকে মেসেজ আসাটা দেখে মাথা কাজ করছিল না। মেসেজটা ওপেন করলাম, শুধু লেখা, তুই কি এখনো জেগে আছিস? আমি অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম, মনে হচ্ছিল কেউ বাজে প্র্যাঙ্ক করছে। আমি রিপ্লাই দিলাম, কে? সিন। তারপর টাইপিং, এত তাড়াতাড়ি ভুলে গেলি? আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমি সরাসরি প্রোফাইলে ঢুকলাম। পুরনো সব ছবি আছে, ইউনিভার্সিটির ছবি, ফ্রেন্ডদের সাথে ছবি, এমনকি একটা ছবিতে আমিও আছি। সব স্বাভাবিক, কিন্তু একটা জিনিস অস্বাভাবিক ছিল। প্রোফাইলের কোনো পোস্টে কেউ রিয়্যাক্ট করতে পারছিল না, কমেন্ট অপশন অফ। আর লাস্ট পোস্টটা ছিল ওর মৃত্যুর আগের দিন। আমি সাহস করে লিখলাম, কে তুমি? ২ মিনিট কোনো রিপ্লাই নেই। তারপর একটা ভয়েস মেসেজ। আমি কয়েক সেকেন্ড সাহস জোগাড় করে প্লে করলাম। প্রথমে শুধু ঝিরঝির শব্দ, তারপর খুব আস্তে একটা মেয়ের কণ্ঠ, রাফি, আমি খুব ঠান্ডায় আছি। আমার পুরো শরীরে কাঁটা দিয়ে উঠল, কারণ এটা নীলার গলায় ছিল, একদম একই গলা। আমি সঙ্গে সঙ্গে কল দিলাম, মেসেঞ্জার কলিং, কিন্তু কোনো রিং হলো না। স্ক্রিন কালো হয়ে গেল কয়েক সেকেন্ডের জন্য, তারপর কল নিজে থেকেই কেটে যায়। ঠিক তখনই আমার রুমের দরজায় টোকা পড়ে, ঠক ঠক ঠক। রাত তখন 1:40। আমার বুক ধরফর শুরু হয়ে গেছে। ধীরে ধীরে দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কে? কোনো উত্তর নেই। আবার টোকা, এবার একটু জোরে, ঠক ঠক ঠক। আমি পিফহোল দিয়ে বাইরে তাকালাম, কেউ নেই, পুরো করিডোর ফাঁকা। ঠিক তখনই ফোনে আবার মেসেজ আসে, দরজা খুলিস না। আমার হাত থেকে ফোন প্রায় পড়ে যাচ্ছিল, কারণ আমি তখন দরজার সামনেই দাঁড়িয়ে। আমি পিছিয়ে আসলাম। এরপর প্রায় 5 মিনিট কোনো শব্দ নেই। আমি ভাবলাম হয়তো কেউ প্র্যাঙ্ক করছে, নিজেকে শান্ত করার চেষ্টা করছিলাম। হঠাৎ মেসেঞ্জারে একটা ছবি আসে। ছবিটা দেখে আমার গলা শুকিয়ে গেল। এটা আমার রুমের ছবি, আমার বিছানা, টেবিল, জানলা। ছবিটা তোলা হয়েছে রুমের ভেতর থেকে, কিন্তু তখন রুমে আমি ছাড়া আর কেউ ছিল না। আমি ঘুরে পুরো রুম চেক করলাম, বাথরুম, বারান্দা, সব, কেউ নেই। ঠিক তখনই ভয়েস মেসেজ আসে আরেকটা। প্লে করতেই শুনি, ও আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি জমে গেলাম। ধীরে ধীরে পিছনে তাকালাম, কেউ নেই। কিন্তু ঠিক তখনই আমার কানের পাশে খুব ঠান্ডা একটা নিঃশ্বাস অনুভব করলাম। আমি চিৎকার দিয়ে সামনে ঘুরলাম, কিছুই নেই। ফোনে আবার মেসেজ, ওকে দেখলি? আমি কোনো রিপ্লাই দিচ্ছিলাম না,
হাত কাঁপছিল এত বেশি যে ফোন ধরতেও কষ্ট হচ্ছিল। হঠাৎ আমার রুমের লাইট ব্লিঙ্ক করা শুরু করলো। অন অফ, অন অফ। তারপর পুরো রুম অন্ধকার। আমার ফোনের ফ্ল্যাশলাইট ছাড়া আর কিছু নেই। ঠিক তখন রান্নাঘরের দিক থেকে কাঁচ ভাঙার শব্দ, ঝনঝন। আমি সাহস করে সামনে এগোলাম। রান্নাঘরে গিয়ে দেখি একটা গ্লাস মেঝেতে পড়ে ভেঙে আছে, আর দেয়ালে ভেজা হাতের ছাপ। মনে হচ্ছিল কেউ পানি ভেজা হাত দিয়ে দেয়াল স্পর্শ করেছে। তার নিচে আঙুল দিয়ে লেখা রান। আমার তখন প্রায় কান্না চলে আসছে। আমি দৌড়ে রুমে এসে দরজা লাগালাম। ফোনের 17টা মিসড মেসেজ, সব নীলার আইডি থেকে। একটার পর একটা ওপেন করতে লাগলাম। ও এসে গেছে, ও আমাকে ছাড়ে না, তুই দরজা খুলিস না, ও তোর পিছনে দাঁড়িয়ে। শেষ মেসেজটা ইনকমপ্লিট ছিল, শুধু লেখা রাফি পিছনে। ঠিক তখনই আমার কাঁধে কেউ হাত রাখল, বরফের মতো ঠান্ডা হাত। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম। অন্ধকারে একটা মেয়ের অবয়ব দাঁড়িয়ে, চুল পুরো মুখ ঢেকে রেখেছে, ভেজা কাপড় থেকে টপ টপ করে পানি পড়ছে। আর ওর পিছনে আর একটা লম্বা কালো অবয়ব, দুইটা সাদা চোখ জ্বলছে অন্ধকারে। আমি চিৎকার করে দরজা খুলে বাইরে দৌড় দিলাম। সিঁড়ি দিয়ে নিচে নেমে সরাসরি রাস্তায় চলে আসি। সারা রাত একটা চায়ের দোকানে বসেছিলাম। সকালে সাহস করে বাসায় ফিরি বাড়িওয়ালাকে নিয়ে। রুমে গিয়ে দেখি সব স্বাভাবিক, কোনো ভাঙা গ্লাস নেই, দেয়ালে কোনো হাতের ছাপ নেই, কিছুই না। শুধু একটা জিনিস ছিল, আমার টেবিলের ওপর রাখা ফোনে একটা নতুন নোটিফিকেশন। নীলা রহমান সেন্ট আ ফটো। আমি কাঁপা হাতে ছবিটা ওপেন করি। ছবিটা দেখে আমার বুক বন্ধ হয়ে আসছিল। এটা ছিল গত রাতের আমার একটা ছবি। আমি যখন ঘুমাচ্ছিলাম, ঠিক আমার বিছানার পাশে দাঁড়িয়ে কেউ ছবিটা তুলেছিল, আর ছবির এক কোণায় অন্ধকারে দুইটা সাদা চোখ দেখা যাচ্ছিল। পরদিন সকাল থেকে আমি পুরোপুরি বদলে গেলাম। ঘুমাতে পারতাম না। রাত হলেই মনে হতো কেউ আমার রুমের বাইরে হাঁটছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, নীলার আইডিটা আর খুঁজে পাচ্ছিলাম না। ফেসবুক সার্চে নেই, পুরনো চ্যাট লিস্টে নেই, এমনকি যেই ছবিটা আমাকে পাঠানো হয়েছিল সেটাও গ্যালারি থেকে ডিসঅ্যাপিয়ার। শুধু একটা জিনিস ছিল, সেই ভয়েস মেসেজ। রাফি, আমি খুব ঠান্ডায় আছি। আমি বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম, এগুলো স্ট্রেস, হ্যালুসিনেশন। কিন্তু 3 দিন পর এমন একটা ঘটনা ঘটল যেটার ব্যাখ্যা আজও পাইনি। সেদিন অফিস থেকে ফিরতে একটু রাত হয়ে যায়। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছিল। বাসায় ঢুকেই দেখি পুরো ফ্ল্যাট অন্ধকার, লোডশেডিং। আমি ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে দরজা খুললাম। ঠিক তখনই বুঝতে পারলাম রুমের ভেতরে কেউ আছে, কারণ অন্ধকারের মাঝখানে খুব আস্তে কারণ নিঃশ্বাসের শব্দ আসছিল। ফোঁস 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 ফোঁস। আমি দাঁড়িয়ে গেলাম। কে? কোনো উত্তর নেই। আমি ধীরে ধীরে ফ্ল্যাশলাইট সামনে ধরলাম। কেউ নেই, কিন্তু আমার বিছানার ওপরে একটা জিনিস রাখা, একটা পুরনো ডায়েরি, কালো কভার, পুরো ভেজা। আমি নিশ্চিত বের হওয়ার সময় এটা সেখানে ছিল না। ডায়েরিটা হাতে নিয়ে বুক কেঁপে উঠল, কারণ কভারের ভেতরে লেখা নীলা রহমান। আমার হাত ঠান্ডা হয়ে গেল। ধীরে ধীরে প্রথম পাতা খুললাম। শুরুতে সাধারণ কিছু লেখা, ক্লাসের কথা, ট্যুরের কথা, বন্ধুদের কথা। তারপর শেষের দিকের পাতাগুলো বদলে যেতে শুরু করলো। লেখাগুলো কাঁপা কাঁপা, কালি ছড়িয়ে গেছে। একটা পাতায় শুধু লেখা, বাসটার ভেতরে কেউ ছিল। আরেক পাতায়, সবাই মানুষ ছিল না। আমার বুক ধড়ফড় করতে লাগলো। শেষ পাতায় গিয়ে দেখি একটা নাম বারবার লেখা, সাদ। সাদ 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 ছিল আমাদেরই ব্যাচমেট, মিলার খুব ক্লোজ ফ্রেন্ড। অ্যাক্সিডেন্টের পর থেকেই ছেলেটা পুরো ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। কেউ জানতো না সে কোথায়। ঠিক তখনই আমার ফোন ভাইব্রেট করে উঠল। আননোন নাম্বার। রিসিভ করতেই কয়েক সেকেন্ড চুপচাপ। তারপর খুব আস্তে একটা পুরুষ কণ্ঠ, ডায়েরিটা পড়িস না। আমার বুক কেঁপে উঠল। কে আপনি?
ওপাশে নিঃশ্বাসের শব্দ। তারপর, ও এখনো ওদের সাথে আছে। কল কেটে গেল। আমি সঙ্গে সঙ্গে নাম্বারে কল ব্যাক দিলাম। নাম্বার ডাজ নট এক্সিস্ট। ঠিক তখন বাইরে প্রচণ্ড বজ্রপাত হলো। পুরো রুম 1 সেকেন্ডের জন্য আলোকিত হয়ে উঠল। আর সেই আলোতেই আমি দেখলাম আমার রুমের কোণায় একজন দাঁড়িয়ে, ভেজা কাপড়, নিচের দিকে ঝুলে থাকা চুল। নীলা। ও আস্তে আস্তে মাথা তুলল। মুখটা ফ্যাকাশে সাদা, চোখ দুটো পুরো কালো, আর ঠোঁট নাড়াচ্ছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। আমি জমে গেছি। হঠাৎ আমার ফোনে মেসেঞ্জার নোটিফিকেশন। আমি নিচে তাকালাম। নীলা রহমান সেন্ট আ মেসেজ। ও আমাকে দেখতে পায় না। আমি আবার সামনে তাকালাম। কোণাটা ফাঁকা, কেউ নেই। ঠিক তখন রান্নাঘর থেকে থপ 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 শব্দ আসতে শুরু করল। মনে হচ্ছিল কেউ ভেজা পা নিয়ে হাঁটছে। ধীরে ধীরে শব্দটা আমার রুমের দিকে আসছে। থপ থপ থপ। আমার দরজার সামনে এসে থেমে গেল। পুরো ফ্ল্যাট নিস্তব্ধ। তারপর খচ খচ খচ। কেউ দরজার ওপাশ থেকে নখ দিয়ে আঁচড়াতে শুরু করল। আমি ভয়ে নিঃশ্বাস নিতে পারছিলাম না। ফোনে আবার মেসেজ আসে, দরজা খুলিস না। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম, কিন্তু কয়েক সেকেন্ড পরেই দরজার ওপাশ থেকে একটা কণ্ঠ শোনা গেল, পুরোপুরি নীলার গলা। রাফি, প্লিজ আমাকে ঢুকতে দে। আমার চোখে পানি চলে আসছিল, কারণ গলাটা এত বাস্তব, এত অসহায় লাগছিল। আমি দরজার কাছে এগোতে শুরু করলাম। 1 পা, 2 পা। ঠিক যখন লক ধরব, ফোনে শেষ একটা মেসেজ আসে, এটা আমি না।